ইনঅর্গানিক কেমিস্ট্রির পি ব্লকের সেট 2 এর কিছু সিলেক্টিভ কোশ্চেন করছি। প্রথম কোশ্চেন, নাইট্রোজেনের 5 অক্সিডেশন নাম্বার দেখা গেলেও কেন ভ্যালেন্সি পেন্টাহ্যালাইড দেখতে পাওয়া যায় না? দেখো, পেন্টাহ্যালাইড বলতে কি বোঝাচ্ছে? মনে করো NCl5। এই যে NCl5 লিখলাম, এখানে নাইট্রোজেনের যে 5টা রয়েছে সেই 5টা হচ্ছে ভ্যালেন্সি, অর্থাৎ অক্সিডেশন নাম্বার এবং ভ্যালেন্সি দুটো এন্টায়ারলি ডিফারেন্ট জিনিস। এখন আমাকে প্রুভ করতে হবে নাইট্রোজেন কেন 5 ভ্যালেন্সি দেখায় না। দেখো, নাইট্রোজেনের আউটার মোস্ট সেলে ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2s2 2p3। তার মানে যদি এইটা হয়ে থাকে, তার মানে এই অবস্থায় সিঙ্গেল ইলেকট্রন আছে 3টে। 5 ভ্যালেন্সি দেখানোর জন্য এর একটা ডি অরবিটাল থাকা দরকার, যে ডি অরবিটালে এই ইলেকট্রনটা নিয়ে গেলে 5 ভ্যালেন্সি দেখাতো। কিন্তু নাইট্রোজেনের ভ্যাকেন্ট কোনো ডি অরবিটাল থাকে না। আবার কথাটা বলছি, নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট বা ফাঁকা ডি অরবিটাল থাকে না, তাই জন্য নাইট্রোজেন 5 ভ্যালেন্সি দেখায় না। এবং 5 ভ্যালেন্সি না দেখানোর জন্য আমরা পেন্টাহ্যালাইড দেখতে পাই না। নেক্সট কোশ্চেন বলেছে PH3 লোয়ার বয়লিং পয়েন্ট দ্যান NH3। দেখো, এখানে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেন হলো স্মল সাইজ, এবং যার স্মল সাইজ তার ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়ে থাকে, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হয়ে থাকে তত ভালো সে হাইড্রোজেন বন্ডিং করে, এবং হাইড্রোজেন বন্ডিং করবার জন্য এর অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল বেশি হয়, এবং অ্যাট্রাকশন ফোর্স বেশি হওয়ার জন্য তার বয়লিং পয়েন্টও বেশি হয়। এই কারণে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট PH3 থেকে অনেক বেশি হয়। নেক্সট কোশ্চেন বলেছে পেন্টাহ্যালাইড মোর কোভ্যালেন্ট দ্যান টাইহ্যালাইড। দেখো, কোভ্যালেন্ট বা সমযোজী এটা বলবার জন্য আমাকে যে রুলটাই আসতে হবে সেটা হলো ফ্যাজান রুল। এবং ফ্যাজান রুল বলছে পেন্টাহ্যালাইড মানে কি? পেন্টাহ্যালাইড মানে হলো +5 চার্জ, আর ট্রাইহ্যালাইড মানে হলো +3 চার্জ। সো +5 চার্জটা হলো বেশি পরিমাণে স্মল, এবং ফ্যাজান রুল বলছে যত ক্যাটায়ন স্মল হবে তত কোভ্যালেন্সি বেশি হয়। তাহলে পেন্টাহ্যালাইডের ক্ষেত্রে যেহেতু ক্যাটায়নটার চার্জ বেশি হয়ে থাকে, ফলে সাইজটা স্মল হয়, এবং সাইজটা স্মল হওয়ার জন্য পেন্টাহ্যালাইডের যে কোভ্যালেন্সি বা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের টেন্ডেন্সি অনেক বেশি দ্যান দ্যাট অফ ট্রাইহ্যালাইড। নেক্সট কোশ্চেন, BiH3 স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কেন? কারণ বিসমাথ হলো গ্রুপ 15-এর একেবারে তলার দিকে রয়েছে, ফলে সাইজটা বড়। সাইজটা বড় হওয়ার জন্য এই বিসমাথের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ডের ডিস্টেন্স অনেক বেশি হয়। সো ন্যাচারালি এই বন্ডটা সহজে ব্রেক হয়ে যেতে পারে, এবং সহজে ব্রেক হয়ে গেলে কি দেবে? হাইড্রোজেন বেরিয়ে গেলে H- দেবে, এবং H- দেওয়ার জন্য এটা কী হয়ে থাকে না রিডিউসিং এজেন্ট হয়ে থাকে। তার মানে বন্ড ডিস্টেন্সটা অনেক বেশি হয়, এবং বিসমাথের সাইজটা বড় হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। তারপরটা বলেছে সোডিয়াম অ্যাজাইড। সোডিয়াম অ্যাজাইড মানে NaN3। এটাকে হিট করলে আমরা সোডিয়াম পাবো এবং নাইট্রোজেন গ্যাস পাবো। নেক্সট কোশ্চেন বলেছে নাইট্রোজেন কেন লেস রিঅ্যাক্টিভ রুম টেম্পারেচারে? বিকজ একটা নাইট্রোজেন এবং আরেকটা নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, যে ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই বন্ড, অর্থাৎ এই বন্ডটা কী হয়ে থাকে? স্ট্রং হয়ে থাকে, এবং স্ট্রং হওয়ার জন্য এর রিঅ্যাক্টিভিটিটা কী হয়ে থাকে না অনেকটা পরিমাণে কম হয়ে থাকে, তাই লেস রিঅ্যাক্টিভ এই কথাটা বলা হয়েছে। ওকে, ট্রিপল বন্ড স্ট্রং, বন্ডটাকে ভাঙার জন্য বেশি এনার্জি দরকার হয়, কারণ বন্ডটা সহজে ভাঙতে চায় না, তাই জন্য এটা লেস রিঅ্যাক্টিভ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যামোনিয়া লুইস বেস কেন? দেখো, লুইস বেস তাদেরকে বলা হয় যারা ইলেকট্রন ডোনেট করতে পারে, সেটা নেগেটিভ চার্জ হতে পারে অথবা লোন পেয়ার থাকতে পারে। এবার অ্যামোনিয়ার যদি স্ট্রাকচারটা দেখি, এটা হলো অ্যামোনিয়ার স্ট্রাকচার, এবং অ্যামোনিয়ার স্ট্রাকচারের মধ্যে বুঝতেই পারছি লোন পেয়ার আছে, যে লোন পেয়ারটা কী করতে পারে? ডোনেট করতে পারে। তো লুইস বেসের থিওরি অনুসারে অ্যামোনিয়াকে আমরা লুইস বেস বলবো, কারণ তার লোন পেয়ার আছে এবং লোন পেয়ারটা সে ডোনেট করতে পারে। তারপরটা বলেছে অ্যামোনিয়া তৈরির কন্ডিশনটা কি আমাকে জানতে চেয়েছে। আমরা জানি হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি হয়, যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে আয়রন ক্যাটালিস্ট
থেকে থাকে অনুঘটক, এবং 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থাকে, এবং 200 অ্যাটমসফিয়ার থেকে থাকে। হলে আমার কাছে কি হয় না অ্যামোনিয়াটা ফর্মেশন ঘটে থাকে, 2NH3 হয়ে থাকে। তারপরে কোশ্চেনটা বলেছে হাউ ডাজ অ্যামোনিয়া রিয়াক্ট উইথ কপার 2+। অ্যাকচুয়ালি কপার 2+-এর চারপাশে 4টে অ্যামোনিয়া মলিকুল কি থাকে না ঘিরে থাকে, সারাউন্ডিং অবস্থায় থাকে, কোঅর্ডিনেট বন্ড করে, নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে কোঅর্ডিনেট বন্ড করে। ওকে, এই কমপ্লেক্সটা ফর্ম করে। নেক্সট কোশ্চেন বলেছে NO2 কেন ডাইমার আকারে থাকে। দেখো NO2 স্ট্রাকচারটার মধ্যে দেখো, এই স্ট্রাকচারটার মধ্যে দেখতে পাবে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তো এরকম আর একটা NO2 মলিকুল তার সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেই দুটো সিঙ্গেল ইলেকট্রন জোড়া লাগে, এবং জোড়া লেগে কি তৈরি করে না ডাইমার ফর্ম করে। তো যে কারণের জন্য NO2 কি আছে না ডাইমার আকারে এক্সিস্ট করে। তারপরে কোশ্চেন N2O5 এর নাইট্রোজেনের কোভ্যালেন্সি কত। দেখো প্রথমত N2O5 এর স্ট্রাকচারটা আমি আঁকছি। এটা হলো N2O5 এর স্ট্রাকচার, একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে আমাদেরকে স্ট্রাকচারটাকে। এবং দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটার মধ্যে নাইট্রোজেন কটা বন্ড করে রয়েছে, দেখো 1 2 3 4, ইচ নাইট্রোজেন 4টে করে বন্ড করে রয়েছে। তার মানে প্রতিটা নাইট্রোজেনের কোভ্যালেন্সি হয়ে থাকবে 4। নেক্সট কোশ্চেন PH3 বেসিক নেচার কি করে প্রুভ করব। অ্যাকচুয়ালি PH3 যদি বেস হয়ে থাকে সে অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে। তো এরকম একটা অ্যাসিড HI নিলাম, নিলে দেখতে পাবো এটা PH4I তৈরি করেছে। সো এটা বেস বলেই HI এর মতন একটা স্ট্রং অ্যাসিডের সঙ্গে এ রিয়াকশান করে PH4I ফর্ম করেছে। নেক্সট কোশ্চেন বন্ড অ্যাঙ্গেল। দেখো বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা জানি, রিপালসান লোন পেয়ার বেশি হয়ে থাকে, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হলো বন্ড পেয়ার। এটা হলো কনসেপ্ট। তো আমার কাছে দেখো PH4+ আছে, তার মানে এইটা হলো PH4+, রাইট। আর একটা দেখো PH3 রয়েছে, এটা হলো PH3। তাহলে দেখো এইখানে যে রিপালসানটা হচ্ছে এটা হলো বন্ড, এটা হলো লোন পেয়ার, তার মানে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালসান হচ্ছে। এখানেও বন্ড পেয়ার লোন পেয়ার রিপালসান হচ্ছে, এবং বন্ড পেয়ার লোন পেয়ার রিপালসানের জন্য এই হাইড্রোজেনগুলো কী হয় না ভেতর দিকে ঢুকে যায়, ফলে বন্ড অ্যাঙ্গেলটা স্মল হয়। এখানেও রিপালসান হচ্ছে, কিন্তু এটা বন্ড আছে, এটাও বন্ড, তার মানে বন্ড পেয়ার রিপালসান। কিন্তু দেখো বন্ড পেয়ার রিপালসানটা কম হয়ে থাকে, তাই জন্য এগুলো ভেতর দিকে কম ঢোকে, তার মানে এই অ্যাঙ্গেলটা কম্পারেটিভলিভাবে লার্জ হয়ে থাকে। ক্লিয়ার? পরের কোশ্চেনে আসছি। ফসফরাসের সঙ্গে আমার কাছে NaOH যে রিয়াকশান বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট এবং বিখ্যাত রিয়াকশান, আমাদের একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে রিয়াকশানটা। তাহলে কি হবে, NaH2PO2 এবং PH3 তৈরি হয়। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে PCl3 ফিউমস কেন। ফিউমস মানে মনে রাখবে HCl তৈরি হয়। অ্যাকচুয়ালি PCl3-র সঙ্গে যখন ওয়াটারের রিয়াকশান হয় তখন H3PO3 এবং HCl তৈরি করে। এই HCl হলো একটা ভোলাটাইল অ্যাসিড বা উদ্বায়ী অ্যাসিড, ফলে কি হয় না এটা ফিউমস আকারে বেরিয়ে আসে। ওকে, HCl ফর্মেশন হয় বলে। নেক্সট কোশ্চেন বলেছে PCl5-এর 5টা যে বন্ড আছে তারা কি ইকুইভ্যালেন্ট জানতে চেয়েছে। তো PCl5-এর স্ট্রাকচারটা কি, এটা হলো PCl5-এর স্ট্রাকচার। তো যদি PCl5-এর স্ট্রাকচারের দিকে তাকাই দেখতে পাবো এখানে দু ধরনের বন্ড আছে। এই যে ওপর আর নিচের বন্ড আছে এটাকে আমরা অ্যাক্সিয়াল বন্ড বলি, আর এই যে এইখানে যে বন্ড আছে এটাকে আমরা ইকুইটোরিয়াল বন্ড বলি। তার মানে দু ধরনের বন্ড আছে, একটা হলো অ্যাক্সিয়াল বন্ড, একটা হলো ইকুইটোরিয়াল বন্ড। এবং এই অ্যাক্সিয়াল বন্ডটা কী হয় বলো তো, লার্জ সাইজ হয়, বড় হয়ে থাকে। আর ইকুইটোরিয়াল বন্ডটা কী বলো তো, স্মল সাইজ হয়, ছোট হয়ে থাকে। তো অ্যাক্সিয়াল বন্ডটা যেহেতু লার্জ সাইজ হয়ে থাকে, তার মানে এই বন্ডের ডিস্টেন্সটা বেশি হবে, এবং এই দিকের বন্ডের ডিস্টেন্সটা কী হবে, ইকুইটোরিয়াল বন্ডটা কী হবে, ছোট হবে। তার মানে PCl5-এর সব বন্ড কি ইকুইভ্যালেন্ট, মানে একই লেন্থ না, অ্যাক্সিয়ালটা বড়, আর এই যে ইকুইটোরিয়াল যে বন্ডগুলো রয়েছে, এই যে ইকুইটোরিয়াল বন্ড, এটা কী হবে, ছোট। নেক্সট কোশ্চেন বলেছে PCl5 কি হিট করলে কি হবে। PCl5 কি হিট করলে যেটা পাই আমরা PCl3 এবং ক্লোরিন গ্যাস পেয়ে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে PCl5-এর সঙ্গে ওয়াটারের রিয়াকশান করলে কি হবে না, PCl5
PCl5 প্লাস ওয়াটার রিয়াকশান করলে যেটা তৈরি হবে ফসফরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। নেক্সট কোশ্চেন বলেছে H3PO3 রিডিউসিং ক্যারেক্টার, H3PO2 রিডিউসিং ক্যারেক্টার রয়েছে, সেটাকে এক্সপ্লেন করতে বলেছে। দেখো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, রিডিউসিং ক্যারেক্টার মানে মনে রাখবে হাইড্রোজেনের সঙ্গে বন্ড আছে। দেখো দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড আছে, তাহলে কোনো মেটালের সঙ্গে যদি হাইড্রোজেনে বা নন মেটালের সঙ্গে যদি হাইড্রোজেনে বন্ড থাকে তখন সেটার মধ্যে রিডিউসিং ক্যারেক্টার থাকে, যেটা H3PO2 স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছি ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, যেটা রিডিউসিং ক্যারেক্টার বা বিজারণ ধর্ম সে শো করছে। নেক্সট কোশ্চেন বেসিসিটি জানতে চেয়েছে। বেসিসিটি মানে কতগুলো H+ ডোনেট করতে পারবে। তো দেখো H3PO4 এর স্ট্রাকচারটার দিকে তাকিয়ে দেখো, তাকালে দেখতে পাচ্ছে এখান থেকে H+, এখান থেকে H+, এখান থেকে H+, তিনটে H+ দিতে পারবে, তার মানে বেসিসিটি হবে 3। ফসফরাস 5 সলিড স্টেটে থাকে কেন? ফসফরাস 5-এর এক্সাম্পল হলো PCl5, কারণ সলিড স্টেটে এরা বলেছে আয়নিক কেন, কারণ PCl5 সলিড স্টেটে এই ফর্মে থাকে, PCl4+ এবং PCl6- ফর্মে থাকে, তাই জন্য তারা আয়নিক হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে গ্রুপ 16-এর আয়োনাইজেশন এনার্জি কম হয় কেন? কারণ গ্রুপ 16-এর আউটার মোস্ট সেলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি দেখো, NH2 NP4, যেটা আনস্টেবল। একটা ইলেকট্রন যদি সে লস করে তাহলে NH2 NP3 হবে, হাফ ফিল, পিতে দেখো হাফ ইলেকট্রন থাকছে, হাফ ফিল মানে স্টেবল। তাহলে গ্রুপ 16-এর এলিমেন্টগুলো চাইবে একটা ইলেকট্রন লস করে কোথায় আসবে না, হাফ ফিলে আসবার চেষ্টা করবে, এবং যেহেতু ইলেকট্রন সে লস করছে এবং খুব ইজিলিভাবে লস করছে, কারণ আগে আনস্টেবল ছিল, লস করলে সে স্টেবল হবে, সো খুব ইজিলিভাবে লস করছে, তাই জন্য এর আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন এনথালপিটা কী হয়ে থাকে, লো হয়ে থাকে। বুঝতে পারছো? কিন্তু গ্রুপ 15-এ চলে আসো। গ্রুপ 15-এ ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট সেলের NH2 NP3 অলরেডি হাফ ফিল, মানে অলরেডি সে স্টেবল আছে, তো সে কি চাইবে সেইখান থেকে ইলেকট্রন লস করতে? সে চাইবে না। এবং যদি তার সেখান থেকে ইলেকট্রন লস করতে চাও, মানে NH2 NP2 হবে, যেটা হাফ ফিল নয়, মানে আনস্টেবল, তার মানে স্টেবল থেকে ইলেকট্রন বার করছো বেসিক্যালি। তো স্টেবল থেকে ইলেকট্রন বার করবার জন্য বেশি এনার্জি অবশ্যই লাগবে, তাই জন্য এর আয়োনাইজেশন এনার্জিটা কী হয়ে থাকে, হাই হয়ে থাকে। এটা হলো মেন পয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন H2TE ইজ লেস অ্যাসিডিক, H2S লেস অ্যাসিডিক দ্যান H2TE। দেখো অ্যাসিডিটি বিচার করা হয়ে থাকে হাইড্রোজেন বন্ডিং দিয়ে। যত বেশি হাইড্রোজেন বন্ডিং বেশি হবে, অ্যাসিডিটি তত কম হবে। তো দেখো সালফারের ইলেকট্রোনেগেটিভিটি হাই, কারণ স্মল সাইজ। পিরিয়ডিক টেবিলে দেখো সালফার উপরের দিকে রয়েছে, টেলুনিয়াম নিচের দিকে রয়েছে। তো পিরিয়ডিক টেবিলের যে উপরের দিকে রয়েছে তার সাইজটা কী হয়ে থাকে, ছোট হয়ে থাকে। তো সালফারের সাইজটা স্মল হয়ে থাকে, তাই ইলেকট্রোনেগেটিভিটি হাই। এবং ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়ার জন্য এ কী করবে, হাইড্রোজেন বন্ডিং বেশি করবে। আর দেখো হাইড্রোজেন বন্ডিং বেশি করলে কী হবে, অ্যাসিডিটি কী হবে, কম হবে। সো কী হবে, লেস অ্যাসিডিক হবে, কম আম্লিক হবে। পয়েন্টটা ধরতে পেরেছ? হাইড্রোজেন বন্ডিং বেশি হলে অ্যাসিডিটি কম হয়। নেক্সট কোশ্চেন বলছে লিস্ট দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ সালফার। সালফারের সোর্স কি? দেখো সালফার মেনলি সালফেট ফর্মে থাকে। কোথায় থাকে না, জিপসামে থেকে থাকে, ফর্মুলা কি না CaSO4 2H2O। এপসম সল্টে থেকে থাকে, ফর্মুলা কি না MgSO4 7H2O। So these are the important source of sulfur. Next question, write the order of stability of hydride. দেখো গ্রুপ 16 কারা কারা রয়েছে হাইড্রাইড, H2O, H2SC, S, H2SC, H2TE, এরকম। দেখো প্রথমটার দিকে তাকিয়ে দেখো, অক্সিজেনের সাইজ ছোট, তার সঙ্গে হাইড্রোজেনের যে বন্ডটা রয়েছে ডিস্টেন্সটা ছোট হবে, কারণ অক্সিজেনের সাইজটা ছোট। তাহলে অক্সিজেনের সাইজ ছোট, ফলে বন্ড ডিস্টেন্সটা কম, তাহলে এই বন্ডটা কী হবে, স্ট্রং হবে, বলতে পারি তো। কিন্তু দেখো যখন সালফার চলে আসবে বড় সাইজ হওয়ার জন্য বন্ডটা কী হবে, আরও বেশি বড় হবে, তাহলে এই বন্ডটা কী হবে, উইক। সেলেনিয়াম যখন আসবে আরও বড় সাইজ, আরও উইক। টেলুনিয়াম যখন আসবে আরও বড় সাইজ, আরও উইক।
তাহলে বলতে পারি যত উপর থেকে নিচের দিকে নামবে তত এই যে হাইড্রাইড মানে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড সেটা কী হবে, আনস্টেবল হবে। তার মানে উপর থেকে যত নিচের দিকে নামবে তত স্টেবিলিটি কমবে। উল্টোভাবে বলতে পারি নিচে থেকে যত উপরের দিকে উঠবো মানে H2O সব থেকে বেশি স্টেবল হাইড্রাইড, স্টেবল হাইড্রাইড। পয়েন্টটা ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, H2O লিকুইড H2S গ্যাস কেন? কারণ অক্সিজেন এবং সালফারের মধ্যে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখি অক্সিজেনের বেশি সালফারের চেয়ে। তার কারণটা কি? তার কারণ অক্সিজেনের সাইজটা স্মল। পিরিয়ডিক টেবিলে দেখো অক্সিজেন পিরিয়ডিক টেবিলের উপরে রয়েছে, সালফার নিচে রয়েছে। সো এটার যদি সাইজটা স্মল হয়, এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়ে থাকে, তার মানে এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং বেশি হবে। আর হাইড্রোজেন বন্ডিং বেশি হলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল বেশি হবে। আর অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল বেশি হলে এই যে H2O এটা কী ফর্মে থাকবে না, লিকুইড ফর্মে থাকবে। এই কারণে H2O কী থাকে না, লিকুইড হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট রিয়াক্ট উইথ অক্সিজেন ডিরেক্টলি। দেখো এর মধ্যে প্লাটিনামটা নট রিয়াক্ট হবে, রিয়াক্ট করে না অক্সিজেনের সঙ্গে। নট অনলি অক্সিজেন, যে কোনো কারোর সঙ্গে প্লাটিনামটা সহজে রিয়াক্ট করে না। তার একটা কারণ অ্যাকোরিজিয়া বাদ দিলে, অ্যাকোরিজিয়া দিলে এটা রিয়াক্ট করে, কিন্তু আদারওয়াইজ এটা রিয়াক্ট করে না। তার একটা মেন কারণ হলো প্লাটিনাম একটা নোবেল মেটাল, এবং নোবেল মেটাল হওয়ার জন্য এটা রিয়াক্ট করতে পারে না। তারপর একটা হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান, যে কোনো হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হয় জানি। আর অ্যালমোনিয়াম এবং অক্সিজেন, অ্যালমোনিয়ামের চার্জ হয় কত, +3, অক্সিজেনে কত হয় -2, ক্রস করে দাও, তার মানে Al2O3, তার মানে এটা হবে Al2O3। ওকে, নেক্সট, ওজোন কেন পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট? তার কারণ হলো ওজোন ভেঙে যায় সানলাইটের প্রেজেন্সে বা ইউভি লাইটের প্রেজেন্সে, ভেঙে গিয়ে O2 এবং ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন তৈরি করে। এবং এই ন্যাসেন্ট অক্সিজেনটা হলো প্রচণ্ডভাবে রিঅ্যাক্টিভ বা সক্রিয়, তাই জন্য এটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। O3কে কী করে আমরা এস্টিমেট করব? দেখো O3কে বা ওজোনকে এস্টিমেট করবার জন্য প্রথম KI এর সঙ্গে রিয়াকশান করা হয়, যেখানে বোরেট বাফার ইউজ করা হয় যাতে সলিউশনে পিএইচটা সেম থাকে। এই রিয়াকশানে I2 তৈরি হয়। এই I2 কতটা তৈরি হয়েছে সেটা টাইট্রেশন করা হয় সোডিয়াম থায়োসালফেট দিয়ে। এইভাবে আমরা জানতে পারি ইনডাইরেক্টলিভাবে ওজন কতটা ছিল। হুইচ আর দ্য সালফার বিহেভিয়ার, হয় সালফার প্যারাম্যাগনেটিক। অ্যাকচুয়ালি সালফারের যদি সালফার প্যারাম্যাগনেটিক বিহেভ করে থাকে যখন সে গ্যাস ফর্মে থাকে। আচ্ছা, শুধু অনলি সালফার বলেছে, ঠিক আছে। সালফারের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, নিয়ন 3s2 3p4। তো দেখো যদি এটা যদি এতে দেখো দেখতে পাবে 4 মানে কটা, 4টি ইলেকট্রন। দেখো দুটো সিঙ্গেল ইলেকট্রন থাকছে। আর ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কী জানি, মিউ সমান সমান √n × n+2। এই যে দুটো সিঙ্গেল ইলেকট্রন থাকছে তার মানে এনের ভ্যালু হলো 2, 2 + 2 মানে হলো √8 bm, বোর ম্যাগনেটিজম। নেক্সট কোশ্চেন বলেছে সালফার ডাইঅক্সাইড পাস করা হয় Fe3 সল্টের মধ্যে দিয়ে, তার মানে Fe+3 রয়েছে। সালফার ডাইঅক্সাইড একটা রিডিউসিং গ্যাস বা বিজারণ গ্যাস, যেটা Fe3+কে Fe2+এ কনভার্ট করে দেয়। ওকে, রিডিউসড করে দেয়, অক্সিডেশন নাম্বারটাকে কমিয়ে দেয়। পরের কোশ্চেন, SO2তে সবগুলো বন্ড কি সেম? হ্যাঁ, সেম থাকে। তার কারণ হলো এটা হলো SO2 স্ট্রাকচার, এবং এই ট্রাইগোনাল শেপের মধ্যে এই বন্ড লেন্থগুলো সেম থাকে। তার মানে এই বন্ড আর এই বন্ডে কী হবে না, সেম হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, SO2কে কী করে ডিটেক্ট করব? অ্যাকচুয়ালি SO2কে যদি আমি K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে নিয়ে যাই, অ্যাকচুয়ালি K2Cr2O7 এর কালারটা অরেঞ্জ থাকে, সেই কালারটা দেখবে গ্রিন হয়ে গেছে, এটা হতে পারে। অথবা KMnO4 সলিউশনের মধ্যে যদি নিয়ে যাই, KMnO4 হলো ভায়োলেট, এই SO2 প্রেজেন্স এটা কী হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এইভাবে আমরা SO2 গ্যাসকে আইডেন্টিফাই করতে পারি। সালফিউরিক অ্যাসিডের জিজ্ঞেস করেছে কোথায় ইম্পর্টেন্ট রোল থাকে না, ডিটারজেন্ট তৈরি করতে ইউজ করা হয়ে থাকে।
ফার্টিলাইজার ইউজ করা হয়ে থাকে, স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। তিনটি ইম্পর্টেন্ট রোল হলো এইখানে। এছাড়া কেমিক্যাল রিয়াকশান তো ইউজ হয়েই থাকে। বলেছে ম্যাক্সিমাম ইল্ড অফ H2SO ফর কন্ট্যাক্ট প্রসেস। দেখো কন্ট্যাক্ট প্রসেসের একটি ইম্পর্টেন্ট রিয়াকশান স্টেপে যেটা হলো SO2 প্লাস O2 থেকে 2SO3 তৈরি হয়ে থাকে, ঠিক আছে, ক্যাটালিস্টের প্রেজেন্সে V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এবং এখানে ডেল্টা এইচটা হয় -196.6 কিলোজুল। তো দেখো দেখতেই পাচ্ছ এই দিকের ভলিউমটা কম আছে, তার মানে রিয়াকশানটা লো প্রেসারে হবে, কারণ লা সাতেলিয়ার প্রিন্সিপাল ক্লাস 11-এর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে লা সাতেলিয়ার প্রিন্সিপাল অনুসারে লো প্রেসারে হবে, আর একটা কী হবে না হাই টেম্পারেচারে রিয়াকশানটা হবে। তো এই দুটো কন্ডিশন কন্ট্যাক্ট প্রসেসে ম্যাক্সিমাম পরিমাণে ইল্ড পাওয়ার জন্য। সালফিউরিক অ্যাসিডকে ওয়াটারের মধ্যে রাখলে Ka1 বেশি হয় কেন Ka2 থেকে? তার কারণ দিস ইজ সালফিউরিক অ্যাসিড। এ যখন একটা H+ ছেড়ে দেয় তখন দেখতে কেমন হবে? দেখতে এরকম ধরনের হয়ে থাকে। এই যে মাইনাস চার্জটা হলো সেই মাইনাস চার্জটা হাইড্রোজেন বন্ডিং করে স্টেবল হয়, ফলে এটা একটা স্টেবল কম্পাউন্ড, এবং স্টেবল কম্পাউন্ড হওয়ার জন্য এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। কিন্তু এটা যেহেতু একটা স্টেবল হয়ে গেছে, এইখান থেকে ফার্দার H+ রিমুভ করাটা খুব কঠিন হয়ে পড়ে, কারণ অলরেডি হাইড্রোজেন বন্ডিং করে স্টেবল। তাই জন্য Ka2টা কী হবে থাকে? Ka2টা কী হয়ে থাকে? লো হয়ে থাকে, এবং Ka1টা হাই হয়ে থাকে। তাহলে Ka1টা কেন হাই হয় বলবো? বিকজ একটা H+ লস করবার পর সেটা হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলিটি পায়, তার জন্য প্রথম হাইড্রোজেন বার করাটা খুব সোজা, বাট যেহেতু হাইড্রোজেন বন্ডিং করে স্টেবল আছে সেই কন্ডিশন থেকে সেকেন্ড হাইড্রোজেন রিমুভ করাটা ভেরি ডিফিকাল্ট, তাই না? পরে কোশ্চেন, হ্যালোজেন হ্যাভ ম্যাক্সিমাম নেগেটিভ গেইন ইলেকট্রন এনথালপি। কেন? কারণ হ্যালোজেনে ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP5। এ যদি একটা ইলেকট্রন গেইন করে তাহলে কী হবে? NH2NP6 হবে, তার মানে স্টেবল হবে। কেন স্টেবল? না পিটা ফুলফিল হচ্ছে, তাহলে একটা ইলেকট্রন গেইন করলে স্টেবল হচ্ছে, তাই জন্য ইলেকট্রন অ্যাফিনিটিটা ভেরি হাই হয়ে থাকে, খুব সহজে এই হ্যালোজেন ইলেকট্রন নিতে চায়। সো এবার আমরা আসছি 39 নম্বর কোশ্চেনে। দেখো প্রথম কথাটা কি বলেছে? ফ্লুরিন ইলেকট্রন গেইন এনথালপি ফ্লুরিনের লেস রিঅ্যাক্টিভ দ্যান দ্যাট অফ ক্লোরিন। কারণ ফ্লুরিনে কি আছে? নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না। আর ক্লোরিনের ক্ষেত্রে কি আছে? না ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ফাঁকা ডি উপকক্ষ রয়েছে। এটা হলো মেন ব্যাপার। ফ্লুরিন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দ্যান দ্যাট অফ ক্লোরিন। তার কারণটা হলো ফ্লুরিন যখনই একটা ইলেকট্রন নেয় F- তৈরি হয়, যেহেতু সাইজটা স্মল, তাই জন্য এই F- স্টেবল করে ওয়াটার মলিকুল, যেটাকে আমরা হাইড্রেশন এনার্জি বলি। যত সাইজ ছোট হয় তত হাইড্রেশন এনার্জিটা বেশি হয়। তো এই হাইড্রেশনটা অনেক বেশি হওয়ার জন্য এটা প্রচণ্ডভাবে স্টেবল হয়। তো ফ্লুরিনের ডি অরবিটাল না থাকলেও এই একটা ইলেকট্রন নিলে F- হাইলি স্টেবল ডিউ টু দ্য ওয়াটার মলিকুল তার চারপাশে ঘিরে ধরে দেয়, যেটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। কি এনার্জি বলে? না হাইড্রেশন এনার্জি। এবং হাইড্রেশন এনার্জির জন্য এই F- আয়নটা হাইলি স্টেবল, বুঝতে পারছো? তো এই কারণের জন্য এটা একটা ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন, ফ্লুরিন -1 অক্সিডেশন স্টেট দেখায় কিন্তু আদার হ্যালোজেনগুলো এইগুলো দেখায় কেন? তার কারণ হলো ফ্লুরিনের ক্ষেত্রে প্রথম যেটা পয়েন্ট, হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য সে পজিটিভ অক্সিডেশন নাম্বার ক্যান নট শো, দেখায় না। কারণ ভেবে দেখো, যে প্রচণ্ডভাবে ইলেকট্রোনেগেটিভ সে সবসময় নেগেটিভ অক্সিডেশন নাম্বার দেখাবে, পজিটিভ দেখাবে না। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো ফ্লুরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, ফ্লুরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। ফলে এই অক্সিডেশন নাম্বারগুলো দেখানোর জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল দরকার আছে।
তাই না? তো এই দুটো পয়েন্টের জন্য ফ্লুরিন এই সমস্ত অক্সিডেশন নাম্বারগুলো শো করে না। নেক্সট কোশ্চেন, আমাকে বলেছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে এক্সপ্লেন করতে বলেছে। দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি করি, ফ্লুরিন, দিস ইজ ফ্লুরিন, নিজেই বুঝতে পারবে। আর একটা নেব ক্লোরিন, আর একটা ক্লোরিন, আর একটা ক্লোরিন। তো ফ্লুরিনের ক্ষেত্রে এই লোন পেয়ারের মধ্যে কি হয়, একটা রিপালশন কাজ করে। এবার কি হয় না, ফ্লুরিনের মধ্যে সাইজটা ছোট হওয়ার জন্য লোন পেয়ার রিপালশনটা বেশি, ক্লোরিনের সাইজটা বড় হওয়ার জন্য এই রিপালশনটা কি হয়, কম, রিপালশনটা কম। তাহলে যেহেতু এটা রিপালশনটা বেশি, সহজে ব্রেক হয়ে যায়, তার মানে এই যে বন্ডটা রয়েছে এটা কি হয়ে যায়, আনস্টেবল, কিন্তু কম্পারেটিভলিভাবে এটা কি হয়ে থাকে না, স্টেবল। ক্লিয়ার? তো এটা স্টেবিলিটির ব্যাপার হলো। এবার বলেছে কি ইলেকট্রন গেন এনথালপি। দেখো ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের কি থাকে না, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, এবং ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য ক্লোরিনের ইলেকট্রন গেন এনথালপি বেশি হয়ে থাকে ফ্লুরিনের থেকে, কারণ ফ্লুরিনের মধ্যে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ফাঁকা ডি উপকক্ষ থাকে না। তারপরটা কি বলেছে, হাইড্রেশন এনথালপি। একটু আগেই এই জায়গাটা বলেছি, এই কোশ্চেনটায় বলেছি ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে যেহেতু ফ্লুরিনের সাইজটা স্মল, এবং সাইজটা স্মল হওয়ার জন্য তার চারপাশে ওয়াটার মলিকুল বেশি পরিমাণে ঘিরে থাকে, যেটাকে হাইড্রেশন এনথালপি বা এনার্জি বলে থাকি। তো ফ্লুরিনের সাইজটা স্মল হওয়ার জন্য এর হাইড্রেশন এনথালপি বেশি হয়ে থাকে, বেশি পরিমাণে হয়ে থাকে, এবং যেহেতু এর হাইড্রেশন এনথালপিটা বেশি, সুতরাং ফ্লুরিন হলো অক্সিডাইজিং এজেন্ট দ্যান দ্যাট অফ ক্লোরিন। ওকে, তো এই পয়েন্টগুলো খেয়াল রাখবো। পরের কোশ্চেন, ফ্লুরিনের কেন অ্যানোমালাস বিহেভিয়ার দেখতে পাওয়া যায়? তার কারণ হলো কয়েকটা পয়েন্ট। ফ্লুরিন হলো পিরিয়ডিক টেবিলের মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কেউ থাকে না। সেকেন্ড পয়েন্ট হলো সাইজ স্মল, গ্রুপ 15-এর মধ্যে, গ্রুপ 17-এর মধ্যে, গ্রুপ 17-এর যে এলিমেন্টগুলো রয়েছে, যেহেতু এ একেবারে উপর দিকে রয়েছে, তাই এর সাইজটা কী হয়ে থাকে না, স্মল হয়ে থাকে গ্রুপ 17 এলিমেন্টগুলোর মধ্যে। থার্ড নম্বর হলো এর নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, এর মধ্যে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না। তো এই পয়েন্টগুলো আমরা খেয়াল করব। পরেরটা বলেছে সি ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ হ্যালোজেন। দেখো সিতে মেনলি NaCl থাকে, এছাড়া যে সমস্ত ক্যাটায়ন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলো মেজর এলিমেন্ট, ওকে, পটাশিয়াম, এই এলিমেন্টগুলো বেশিরভাগই হ্যালাইড ফর্মে থাকে। তাই জন্য সিকে বলা হয়, সমুদ্রটাকে বলা হয় হ্যালোজেনের একটা ইম্পর্টেন্ট সোর্স। তারপরটা বলেছে ক্লোরিনকে হট NaOH-এর মধ্যে রাখলে কী হবে। তার মানে দেখো হট NaOH-এর মধ্যে রাখলে যেটা তৈরি হয়, NaClO3 প্লাস H2O, এটা হটের মধ্যে রাখলে হয়। আর একটা মনে রাখবে কোল্ডের মধ্যে রাখলে কী হয়, বিকজ কোল্ডের মধ্যে যেটা থাকে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি রিয়াকশান, পরীক্ষা কিন্তু এই দুটোর মধ্যে একটা দিয়ে থাকে, NaOCl প্লাস H2O। এই দুটো পয়েন্ট আমরা খেয়াল রাখবো, কিন্তু আমাকে কোশ্চেনে হটটা দিয়েছে, তো আমার কাছে এই রিয়াকশানটা এখানে কাজে লাগবে। নেক্সট কোশ্চেন বলেছে HCl এর সঙ্গে আয়রনের রিয়াকশান। দেখো Fe আর HCl রিয়াকশানে FeCl3 তৈরি হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন তৈরি হয়। এই হাইড্রোজেন হলো একটি রিডিউসিং গ্যাস, যেটা কিনা FeCl3-কে হাইড্রোজেন FeCl2-তে কনভার্ট করে দেয়, ফেরাস ক্লোরাইডে কনভার্ট করে দেয়। তাই জন্য আমরা সবসময় ফেরাস ক্লোরাইডই অবজার্ভ করে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে এটা VSEPR স্ট্রাকচার করতে বলেছে। আমরা যেমন জানি VSEPR এটা হলো 7, 3 × 1 মানে 10, পেয়ার কতগুলো হবে না 10/2 মানে 5, তার থেকে লিগ্যান্ড মানে 3টে ফ্লুরিন মাইনাস করতে হবে, করলে 2টো পাচ্ছি, 2টো হলো লোন পেয়ার। তাহলে Br F, আচ্ছা PR5 হলে কি হয় জানি আমরা, TBP জিওমেট্রি, টেট্রাগোনাল বাইপিরামিডাল, সরি, এরমভাবে থেকে থাকে। তো এটা বেসিক্যালি শেপটা টি শেপ হয়ে থাকে। পরেরটা বলেছে ICl ইজ মোর রিয়াক্টিভ দ্যান আয়োডিন। তার কারণ হলো আয়োডিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে ইলেকট্রনটা
ক্লোরিনের দিকে চলে যাচ্ছে। তার মানে এই বন্ডটা হলো পোলার বন্ড বা ধ্রুবীয়। কিন্তু I2 দেখো দুটোই আয়োডিন, তার মানে এটা হলো নন পোলার। নন পোলার মানে অধ্রুবীয়। যেহেতু এই বন্ডটা পোলার বা ধ্রুবীয়, তাই জন্য এটা বেশি রিঅ্যাক্টিভ হয়ে থাকে। তারপরে কোশ্চেনটা বলেছে হোয়াই দ্য এলিমেন্ট অফ গ্রুপ 18 আর নোবেল গ্যাস। তার কারণ হলো এদের আউটার মোস্ট সেলে ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP6, যেটা হলো ফুলফিল হওয়ার জন্য এরা সাধারণভাবে কোনো রিয়াকশানে টেক পার্ট করে না। আর যেহেতু রিয়াকশানে টেক পার্ট করে না, তাই জন্য এদেরকে কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়ে থাকে। পরের কোশ্চেন, নোবেল গ্যাসের বয়লিং পয়েন্ট কেন লো হয়ে থাকে? তার কারণ নোবেল গ্যাসগুলো যেহেতু কোনো রিয়াকশান টেক পার্ট করে না, তাই এরা আয়নিক বন্ডও তৈরি করতে পারে না, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনও তৈরি করতে পারে না। শুধুমাত্র এদের মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্স বা ভ্যান্ডারওয়াল বল থেকে থাকে। সো যে ফোর্স প্রচণ্ডভাবে উইক হয়ে থাকে, অতটা স্ট্রং ফোর্স হয় না, তাই জন্য এদের বয়লিং পয়েন্টটা কী হয়ে থাকে? না, লো হয়ে থাকে। পরে কোশ্চেন দিয়ে বলেছে হাইড্রোলিসিস অফ XeF6 লিডস এ রেডক্স রিয়াকশান। মানে এটা কি একটা রেডক্স রিয়াকশান? উত্তর হলো না। যখন এটা কমপ্লিটলিভাবে রিয়াকশান করে থাকবে, XeO3 তৈরি করবে এবং HF তৈরি করবে। এখন জেননের এখানেও ছিল +6 অক্সিডেশন নাম্বার, এখানেও ছিল +6 অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয়নি, আর যেহেতু অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয়নি, তার মানে আমরা বলতে পারি এটা কোনো রেডক্স রিয়াকশান না। হিলিয়াম কেন ডাইভিং অ্যাপারেটাস হিসেবে ইউজ করা হয়ে থাকে? কারণ হিলিয়ামের কী হচ্ছে, সলিবিলিটি বা দাব্যতা কী হয়ে থাকে? লো হয়ে থাকে। কম সলিবেল হওয়ার জন্য এটা কি হয় না, অক্সিজেনের সঙ্গে মিশিয়ে ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটা বলেছে আমাকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে বলেছে। তো ব্যালেন্স করবার জন্য এখানে 2 বসিয়ে দাও, আর এখানে কত 4 বসালেই ব্যালেন্স হয়ে যাচ্ছে। বলেছে রেডন কেমিস্ট্রি স্টাডি করা খুব ডিফিকাল্ট। কারণ রেডন হলো কি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় মৌল, তাই জন্য রেডনের কেমিস্ট্রি স্টাডি করা খুব ডিফিকাল্ট। হ্যালোজেনের ইলেকট্রন গেইন এনথালপিটা নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ হয় কেন? কারণ হ্যালোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP5, যেটা আনস্টেবল বা স্টেবল নয়। বাট যখনই এ একটা ইলেকট্রন গেইন করবে, তখন হবে NH2NP6, এটা মানে স্টেবল। তার মানে একটা ইলেকট্রন গেইন করলে হ্যালোজেন কি পাবে না, স্টেবিলিটি পাবে। তাই জন্য হ্যালোজেন চাইবে আমি কত সহজে বা কত কুইক ইলেকট্রন গেইন করব। এবং ইলেকট্রন গেইন করার কারণ, বিকজ একটা ইলেকট্রন গেইন করলেই সে ফুলফিল হচ্ছে, তাই না? সো অলওয়েজ চাইবে যতটা সম্ভব ইলেকট্রনটা গেইন করবা, তাই জন্য এর ইলেকট্রন গেইন এনথালপি ম্যাক্সিমাম হয়ে থাকে। তারপর বলেছে AgCl ইজ ইনসলেবল ইন ওয়াটার হবে, ওয়াটারে ইনসলেবল, কিন্তু অ্যামোনিয়াতে কেন? কারণ AgCl যখনই তুমি অ্যামোনিয়ার মধ্যে রাখবে, তখন ওরা একটা কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সটা হলো AgNH3(2Cl). এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য এটা কী হয়ে যায় না, সলিবেল হয়ে থাকে। বলেছে ব্লিচিং অ্যাকশন অফ Cl2কে ওয়াটারের মধ্যে রাখলে HCl আর HOCl তৈরি করে। এই HOCl সানলাইটের মধ্যে রাখলে HCl আর ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করে। এই ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন যে কোনো কালার কম্পাউন্ডকে কালারলেস করে। ওকে, সো দিস ইজ দ্য ব্লিচিং অ্যাকশন অফ Cl2। বলেছে নেম 2 পয়জনিয়াস গ্যাস হুইচ ক্যান বি প্রিপেয়ার ফ্রম ক্লোরিন। দেখো ক্লোরিন থেকে প্রিপেয়ার করা যায় এরকম গ্যাস। একটা হলো ফসজিন। কী করে তৈরি হবে না, CO + Cl2, COCl2, ফসজিন, COCl2 ফসজিন গ্যাস। আর একটা হলো মাস্টার্ড গ্যাস তৈরি করা যেতে পারে। হাউ ডু ইউ প্রিপেয়ার না, ইথিলিন নেওয়া হয়, H2Cl2 নেওয়া হয়, নিলে যেটা প্রোডাক্টটা তৈরি হয় সেটা হলো CH2Cl, CH2S, CH2Cl। এটা হলো মাস্টার্ড গ্যাস। নিশ্চয়ই জানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক আছে, তো এই দুটো গ্যাস প্রিপেয়ার করা যেতে পারে, যেটা ক্লোরিন গ্যাস থেকে, মানে যার মধ্যে ক্লোরিন আছে এমন কম্পাউন্ড থেকে। আর কারো যদি মনে হয় থাকে H2Cl2 কেন ইউজ করলাম, ক্লোরিন তো বলেছে, অ্যাকচুয়ালি ক্লোরিন থেকে H2Cl2 প্রিপেয়ার করে নেওয়া হয়, আফটার দ্যাট এই রিয়াকশনটা করা হয়। ওকে, তারপরে কোশ্চেনটা বলেছে হাউ ডাজ রিঅ্যাক্টিভিটি অফ নাইট্রোজেন ডিফার ফর ফসফরাস। দেখো নাইট্রোজেন প্রথমত ইনঅ্যাক্টিভ, বিকজ এর মধ্যে ট্রিপল বন্ড থাকে, যে বন্ডটা স্ট্রং হয়ে থাকে।
ফসফরাস কি ফর্মে থাকে? হোয়াইট ফসফরাস এরকম ফর্মে থাকে, হোয়াইট ফসফরাস এরকম ফর্মে থাকে। তো এরকম ফর্মে থাকলে কি হবে, এখানে এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে কি আছে, একটা স্ট্রেংথ কাজ করছে বা কৌণিক পীড়ন কাজ করছে, তার জন্য এটা কী হয়ে থাকে, এটা রিঅ্যাক্টিভ হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলেছে হোয়াই ডাজ অ্যামোনিয়া ফর্ম হাইড্রোজেন বন্ড PH3 ডাজ নট। হাইড্রোজেন বন্ড অ্যামোনিয়া করে কেন? কারণ নাইট্রোজেনের সাইজটা স্মল হয়, আর সাইজটা স্মল হলে কী হয়ে থাকে না, ইলেকট্রোনেগেটিভিটিটা হাই হয়, আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কী হয় না, তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং বেশি হয়ে থাকে। তাই জন্য হাইড্রোজেন বন্ড অ্যামোনিয়া তৈরি করে কিন্তু PH3 করে না, বিকজ নাইট্রোজেনের সাইজটা স্মল বলে। এখানে বলেছে কি, এই বন্ড অ্যাঙ্গেল হায়ার, নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হায়ার দেন দ্যাট অফ ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি। হোয়াই? বিকজ দেখো নাইট্রোজেনের সাইজটা তো স্মল, তো যখন হাইড্রোজেনগুলো কাছাকাছি আসছে, এই যে NH3 তৈরির সময়, এটা নাইট্রোজেন, এই হাইড্রোজেনগুলো যখন কাছাকাছি আসে তখন এই হাইড্রোজেনগুলোর মধ্যে একটা রিপালশন ফোর্স কাজ করে, বুঝলে কি না? ফলে কি হচ্ছে, এই হাইড্রোজেনগুলোর মধ্যে একটা রিপালশন ফোর্স কাজ করছে, নাইট্রোজেনের সাইজটা ছোট বলে, এবং রিপালশনের জন্য এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন দূরত্বটাকে বাড়িয়ে দিচ্ছে, হাই করে দিচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন, ফসফরাস এই কম্পাউন্ডটা তৈরি করতে পারে, নাইট্রোজেন কেন পারে না? তার কারণ হলো নাইট্রোজেনে ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, এবং ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকবার জন্য কি হয় না, 5 ভ্যালেন্সি সে শো করে না, আর 5 ভ্যালেন্সি না শো করলে কি হবে, এই যে নাইট্রোজেনের সঙ্গে যে 5টা যে বন্ড আছে, সেই 5টা বন্ড পসিবল না। কিন্তু ফসফরাসের মধ্যে কি আছে বলো, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এবং ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য কি হচ্ছে, 5 ভ্যালেন্সি সে শো করে, আর 5 ভ্যালেন্সি শো করবার জন্য এই যে 5টা যে বন্ড আছে, সেই বন্ডটা কি হচ্ছে, পসিবল করা, রাইট? পরের কোশ্চেন, NH3 ইজ বেসিক, BiS3 নয় কেন? দেখো বেসিসিটি ডিপেন্ড করে কোথায় লোন পেয়ারের ডেন্সিটি বেশি। এখন তুমি যদি কম্পেয়ার করো নাইট্রোজেন আর বিসমাথের মধ্যে, পিরিয়ডিক টেবিলে দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো নাইট্রোজেন একেবারে উপরের দিকে রয়েছে, সাইজটা ছোট, তো নাইট্রোজেন উপরে থাকবার জন্য সাইজটা স্মল হয়, তাহলে বলতে পারি সাইজ স্মল, এবং সাইজ স্মল হলে কী হবে না, লোন পেয়ারের ডেন্সিটিটা হাই, ডেন্সিটি হাই, তাই জন্য অ্যামোনিয়া বেশি। কিন্তু বিসমাথে খেয়াল করে বিসমাথ নিচে রয়েছে, তো পিরিয়ডিক টেবিলের নিচের দিকে থাকলে কী হবে, সাইজটা বড়, এবং লোন পেয়ারের ডেন্সিটি কী হবে, কম হবে, তার জন্য কী হবে, লেস বেসিক হয়ে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন এক্সিস্ট অ্যাজ ডাইঅ্যাটমিক মলিকুল, ফসফরাস P4 কেন? দেখো নাইট্রোজেন N2 ফর্মে থাকে, যেহেতু সাইজটা ছোট তাই জন্য এই যে পাই বন্ডগুলো আছে, সেই পাই বন্ডটা কী হয়ে থাকে, স্টেবল হয়ে থাকে, রাইট? কিন্তু ফসফরাসের ক্ষেত্রে চলে আসো, ফসফরাসের সাইজটা বড়, তাই জন্য এর মধ্যে এরকম ধরনের বন্ড করতে পারে না, কারণ পাই বন্ডটা আনস্টেবল হয়, বিকজ ফসফরাসের সাইজটা বড় বলে। আবার ফসফরাসের যেহেতু সাইজটা বড়, তাই তার কোঅর্ডিনেশন নাম্বারটাও বেশি, তো ফসফরাস চাইবে একটু ছড়িয়ে ছিটিয়ে বন্ড করতে, লাইক দ্যাট অফ P4 এর ক্ষেত্রে দেখো ছড়িয়ে ছিটিয়ে বন্ড করতে ফসফরাস চাইবে। ওকে, তাহলে দুটো পয়েন্ট, একটা হলো নাইট্রোজেনের ক্ষেত্রে পাই বন্ডটা স্টেবল, ফসফরাসের ক্ষেত্রে পাই বন্ডটা উইক, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি না, সেকেন্ড পয়েন্ট হলো ফসফরাসের যেহেতু সাইজটা বড়, তাই তার কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি, তাই ফসফরাস এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে বন্ড করতে চাইবে, তাই P4 আকারে সে থেকে থাকে। পরেরটা বলেছে ডিসপ্রপোর্শন রিয়াকশন অফ H3PO3। দেখো H3PO3 এটা অ্যাকচুয়ালি হিট করলে যেটা তৈরি করে PH3 প্লাস H3PO4 তৈরি করে। সো এখানে অক্সিডেশন নাম্বারটা হচ্ছে +3, এখান থেকে হচ্ছে -3 +5, তার মানে +3 থেকে -3 আসছে আর +5 আসছে, তার মানে একটা অক্সিডেশন নাম্বার থেকে দুটো অক্সিডেশন নাম্বারে আসছে, তাই জন্য এটাকে আমরা কি বলি না, ডিসপ্রপোর্শন রিয়াকশন। নেক্সট কোশ্চেনে আসছে, নেক্সট কোশ্চেনটা এখানে বলেছে PCl5 অ্যাক্ট অ্যাজ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট কেন? মানে এটা কি হয়, দেখো আমাকে এটার জন্য এক্সপ্লেন করতে হলে দেখতে হবে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কোথা থেকে কোথায় যায়, -3 থেকে +5-এ আসে। আর একটা পয়েন্ট মনে রাখতে হবে যে যদি লোয়েস্ট অক্সিডেশন নাম্বারে থেকে থাকে তখন সেটা রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ,
আর যদি হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে থেকে থাকে তখন সেটা অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ হিসেবে কাজ করবে। এখন PCl5 এর ক্ষেত্রে ফসফরাস কি আছে না +5-এ আছে, মানে হাইয়েস্টে রয়েছে, এবং হাইয়েস্টে থাকবার জন্য এটা কী হবে, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, রিডিউসিং নয়। বুঝেছ? তার মানে PCl5 একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, রিডিউসিং এজেন্ট নয়। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াই ডাইঅক্সিজেন গ্যাস বাট সালফার ইজ সলিড? বিকজ অক্সিজেন O2 ফর্মে থাকে, সাইজটা ছোট, পাই বন্ডটা স্টেবল। কিন্তু সালফারের ক্ষেত্রে একই ঘটনা, সাইজটা বড়, পাই বন্ডটা আনস্টেবল। তাই সালফারের অ্যাটমিসিটি হয় S8 এবং ও কী ফর্মে থাকে না ক্রাউন ফর্মে থাকে, রাইট? এই ফর্মে থাকে, ক্রাউন ফর্মে থাকে। তো সালফারের সংখ্যাও বাড়ছে, ফলে অ্যাট্রাকশন ফোর্সটাও বেশি হচ্ছে, কারণ যত সংখ্যা বাড়বে তত তাদের মলিকুলার ওয়েট বাড়বে, অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, আকর্ষণ বল বাড়বে, এবং এটা কী হবে, সলিড নেচারের হয়ে থাকবে। তাই জন্য অক্সিজেন হলো গ্যাস, কিন্তু সালফারটা হলো সলিড। নেক্সট কোশ্চেন বলেছে, নোয়িং দ্য ইলেকট্রন গেন এনথ্যালপি অক্সিজেন থেকে O- অ্যান্ড অক্সিজেন থেকে O2- এত, কিন্তু অক্সিজেন 2- দেখতে পাই কেন? দেখো, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন একটা, কারণ অক্সিজেন যখন 2- আসে তখন এনার্জিটা বেশি লাগে, বাট স্টিল অক্সিজেন মাইনাস দেখি না, অক্সিজেন 2- আকারে দেখি। তার কারণটা হচ্ছে অক্সিজেন 2- চার্জটা হাই, আর চার্জটা হাই হওয়ার জন্য যে কোনো ক্যাটায়নের সঙ্গে কম্বাইন ভালো করে, যেটাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিটা অনেক বেশি। তাহলে মেন পয়েন্টটা কি, অক্সিজেন 2- করতে বেশি এনার্জি লাগে, ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগে, বাট অক্সিজেন 2- একবার তৈরি হয়ে গেলে ডিউ টু দ্য ইটস হাই চার্জ, ইটস ল্যাটিস এনার্জি ইজ টু মাচ হাই, এবং ল্যাটিস এনার্জি বেশি হওয়ার জন্য যে কোনো আয়নিক বন্ডটা কী হবে, স্টেবল হবে। এই কারণের জন্য অক্সিজেন চায় O- থেকে O2- করতে, যদিও O2- করতে বেশি এনার্জি লাগে। ক্লিয়ার পয়েন্টটা? বলেছে, হয় হ্যালোজেন আর অক্সিডাইজিং এজেন্ট, দুটো পয়েন্ট। কারণ হ্যালোজেনগুলো মনে করো তুমি যদি আজকে ফ্লোরিন নিয়ে থাকো, তাদের মধ্যে লোন পেয়ার রিপালশন হয়ে থাকে, এটা একটা পয়েন্ট, ফলে ব্রেক হয়ে যায়। আর দ্বিতীয় পয়েন্ট হলো, যদি সে একটা ইলেকট্রন গেন করে, সে কী হয়, স্টেবল হয়। কেন স্টেবল হয় না, NH2NP5 হয়ে থাকে তার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ফ্লুরিন বলে না, যে কোনো হ্যালোজেনের NH2NP5 হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। ও যদি একটা ইলেকট্রন গেন করে, হয়ে যায় কি NH2NP6, মানে যেটা হলো ফুলফিল, এবং ফুলফিল হওয়ার জন্য স্টেবল হয়, ঠিক আছে? আর সেকেন্ডলি একটা ইলেকট্রন নিলে যে মাইনাসটা, সেটা হাইড্রোজেন বন্ডিং করে, যেটাকে আমরা হাইড্রেশন এনার্জি বলি। তার মানে এর একটা হাইড্রেশন এনার্জিও রয়েছে। তাহলে কি কি পয়েন্ট বলবো আমরা এখানে? আমরা বলবো লোন পেয়ার রিপালশনের জন্য সহজে ব্রেক হয়ে যেতে পারে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হবে কি না, সেকেন্ড পয়েন্ট হবে একটা ইলেকট্রন নিলে সে ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP6 হয়, যেটা ফুলফিল, দ্যাট ইজ স্টেবল। আর থার্ড পয়েন্ট হবে একটা ইলেকট্রন গেন করলে যে মাইনাস চার্জটা হয়, সেটা হাইড্রোজেন বন্ডিং করে বা হাইড্রেশন এনার্জি করে তার স্টেবিলিটি দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে, ফ্লুরিন ফর্মস অনলি XOF, বাকি কিছু তৈরি করতে পারে না কেন? তার কারণটা হচ্ছে ফ্লুরিনে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আর যেহেতু ফ্লুরিনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই ফ্লুরিন অন্যান্য যে সমস্ত অক্সা অ্যাসিডগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারে না, কারণ সেই অক্সা অ্যাসিড তৈরি করতে গেলে +3, +5, +7 অক্সিডেশন নাম্বার তৈরি হতে হবে, এবং সেই অক্সিডেশন নাম্বার তৈরি হওয়ার জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল দরকার। তো মেন পয়েন্ট হলো, ফ্লুরিনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল বা ফ্লুরিনের ফাঁকা ডি উপকক্ষ থাকে না, তার জন্য শুধুমাত্র এই কম্পাউন্ডটা তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রোনেগেটিভিটি বলেছে অক্সিজেন আর ক্লোরিন বলেছে সেম ইলেকট্রোনেগেটিভিটি, এক্সপ্লেন দ্য ইনস্পাইট অফ নিয়ারলি সেম ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন ফর্ম হাইড্রোজেন উইথ ক্লোরিন। অক্সিজেন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, তবু হাইড্রোজেন বন্ডিংটা অক্সিজেন করতে পারে, ক্লোরিন কেন পারে না? দেখো, আমরা জানি কি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে হাইড্রোজেন বন্ডিং করবে। তো এখানে দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, বাট স্টিল অক্সিজেন হাইড্রোজেন বন্ডিং করতে পারে, ক্লোরিন পারে না। তার কারণটা হচ্ছে অক্সিজেনের সাইজটা স্মল।
এবার সাইজটা স্মল হলে কি হবে না ইলেকট্রন ডেনসিটি পার ইউনিট ভলিউম হাই হয়ে থাকে, কিন্তু ক্লোরিনের সাইজটা লার্জ, তাহলে ইলেকট্রন ডেনসিটি পার ইউনিট ভলিউম কী হয়ে থাকে, লো হয়ে থাকবে। তাহলে বুঝতে হবে দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, বাট যেহেতু অক্সিজেনের সাইজটা স্মল তাই ইলেকট্রন ডেন্সিটি পার ইউনিট ভলিউম অক্সিজেনের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে দ্যান দ্যাট অফ ক্লোরিন। ঠিক আছে, তাই জন্য অক্সিজেন হাইড্রোজেন বন্ডিং করতে পারে, ক্লোরিন কিন্তু পারে না। নেক্সট কোশ্চেন, হ্যালোজেনগুলো কেন কালার হয়? অ্যাকচুয়ালি কী হয়, সে ভিসিবল রেঞ্জ থেকে লাইট অ্যাবজর্ব করে। বিভিন্ন হ্যালোজেনের অ্যাট্রাকশন ফোর্স আলাদা, তো বিভিন্ন লাইট অ্যাবজর্ব করবে, করে কি করে না হ্যালোজেনগুলো আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রনটাকে তার হায়ার এক্সাইটেড স্টেটে নিয়ে যায় এবং সেটা কালার শো করে। ঠিক আছে, তাহলে মেন পয়েন্ট হলো ভিসিবল রেঞ্জ থেকে লাইটটা অ্যাবজর্ব করবে, করে হ্যালোজেন মলিকুলগুলো কালার শো করবে। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ইন্সপায়ার্ড এন বার্থলেট ফর ক্যারিং আউট রিয়াকশান জেনন অ্যান্ড PTF6? জেনন এবং PTF6-এর যে রিয়াকশানগুলো আছে সেটা এন বার্থলেট কি দেখে ইন্সপায়ার্ড হলেন? দেখো একটা কথা বলি, এন বার্থলেট দেখলেন অক্সিজেন PTF6-এর সঙ্গে O2 প্লাস PTF6- তৈরি করে। এখন অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি কত হয়? অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি হয় 1175 কিলোজুল পার মোল। তাহলে অক্সিজেনের আয়োনাইজেশন অনেক বেশি, বাট স্টিল এটা PTF6-এর সঙ্গে এই ধরনের কমপ্লেক্সটা তৈরি করে, যেটা কিনা একটা কালার কমপ্লেক্স। এবার জেননের দিকে তিনি তাকালেন, জেননের আয়োনাইজেশন এনার্জি কত না, জেননের আয়োনাইজেশন এনার্জি হলো 1170, কাছাকাছি কিলোজুল পার মোল। তার মানে তার মনে হলো যদি অক্সিজেন পেরে থাকে, এর আয়োনাইজেশন এনার্জি এত বেশি হওয়া সত্ত্বেও অক্সিজেন যদি পেরে থাকে, হয় নট জেনন কেন পারবে না? তো তিনি জেননের সঙ্গেও যখন করলেন দেখতে পেলেন তিনি এই কম্পাউন্ডটা তিনি পাচ্ছেন। তো অক্সিজেনের সঙ্গে রিয়াকশানটার তাকে ইন্সপায়ার করেছিল যে জেননেরও রিয়াকশান করা সম্ভব, বিকজ দুজনের আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি খুবই কাছাকাছি। পরের কোশ্চেন বলেছে, হট নিউট্রাল কম্পাউন্ড সিএল আইসোইলেকট্রনিক। আইসোইলেকট্রনিক মানে কি? আইসোইলেকট্রনিক মানে সমান ইলেকট্রন আছে বা ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আছে। তো ClO- ইলেকট্রন সংখ্যা দেখি, Cl এর হলো 17, 8 + 1 দ্যাট ইজ 26। তো এরকম কম্পাউন্ড কোনটা হতে পারে? OF2 হতে পারে। দেখো অক্সিজেনে 8টা হয় আর ফ্লুরিনের কথা 9 × 2 মানে দেখো এটাও 26। তো ClF হতে পারে, Cl এর 17 + 9 = 26। তার মানে এগুলো সব আইসো ইলেকট্রনিক, বিকজ টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম হচ্ছে। এবং এদের স্ট্রাকচার আঁকলে দেখতে পারবে এদের সকলেরই লোন পেয়ার রয়েছে, আর লোন পেয়ার থাকলে তাদেরকে লুইস বেস বলবো। তো তাহলে লুইস বেস হিসাবে কাজ করছে, লোন পেয়ার থাকতে হবে অথবা নেগেটিভ চার্জ থাকতে হবে। নেক্সট বলেছে বন্ড ডিসোসিয়েশন এনথ্যালপি। দেখো একটা হ্যালোজেন এবং আর একটা হ্যালোজেনের মধ্যে বন্ড, তো হ্যালোজেনের সাইজ যত বাড়বে তত বন্ডটা উইক হবে, তাই তো? তো যদি আমরা দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে আয়োডিনের বন্ডটা সব থেকে বেশি উইক হবে, তার মানে আয়োডিনটা সবার লাস্টে আসবে। বুঝতে পারছো, আয়োডিনের সাইজটা বড়, ফলে বন্ডটা সহজে ব্রেক হয়ে যাবে। তারপর কি সিকোয়েন্সটা হবে? তারপর আসা উচিত ব্রোমিন, তারপর কি আসা উচিত? ক্লোরিন। কিন্তু এই ব্রোমিন এবং ক্লোরিনের মাঝখানে এখানে ফ্লুরিনটা ঢুকে যায়। তার কারণটা হচ্ছে এটা হওয়া উচিত না, কারণ ফ্লুরিনের সাইজটা ছোট। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্লুরিনের ছোট হওয়ার জন্য এর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এর লোন পেয়ার থাকে তো না, তো ছোট হওয়ার জন্য এই লোন পেয়ারের রিপালসান ফোর্সটা অনেক বেশি হয়ে থাকে। লোন পেয়ার রিপালসান ফোর্সটা অনেক বেশি হয়ে থাকে, তার জন্য এই বন্ডটাকে কী করে দেয়? আনস্টেবল করে দেয়। আয়োডিনের মতন অত আনস্টেবল না করলেও ব্রোমিনের থেকেও আনস্টেবল করে দেয়, তাই জন্য এই ফ্লুরিনটা এর মাঝখানটা ঢুকে গেছে। বুঝেছ?
তো নর্মালি যত বন্ড বড় হবে তত বন্ডটা ব্রেক হয়ে যাবে সহজে, এটা এক্সপেক্টেড। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ফ্লুরিনের ক্ষেত্রে কেন আলাদা হলো না, ফ্লুরিনের সাইজটা ছোটো বাট স্টিল এটা আলাদা হলো, তার কারণ হলো ফ্লুরিনের লোন পেয়ারগুলো রিপালসান হয় এবং রিপালসানের জন্য বন্ডটা সহজে ব্রেক হয়ে যায়। এবার বলেছে অ্যাসিড স্টেন, দেখো HF, HCl, HBr, HI। তো HF, HCl, HBr, HI দুভাবে এক্সপ্লেন করা যেতে পারে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বন্ড বাড়ছে কারণ সাইজ বাড়ছে, হ্যালোজেনগুলো সাইজ বাড়ছে, ফলে বন্ড ডিস্টেন্স বাড়ছে এবং বন্ড ডিস্টেন্স বাড়বার জন্য এই বন্ডটা সহজে ব্রেক করে দেওয়া যাবে এবং তার মানে HI সহজ বেশি পরিমাণে H+ আয়ন দেবে, মানে বেশি অ্যাসিড হবে। এটা একটা পয়েন্ট তুমি বলতে পারো। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হলো যত তুমি আয়োডিন থেকে ফ্লুরিনের দিকে যাচ্ছ তত তোমার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। আর ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কী হবে, হাইড্রোজেন বন্ডিং বাড়ে, আর হাইড্রোজেন বন্ডিং বাড়লে কী হবে, লেস অ্যাসিড হয়। যার হাইড্রোজেন বন্ডিং যত বেশি তার ততই অ্যাসিডিটি কম হয়। ওকে, আরেকটি পয়েন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দুটো পয়েন্ট দিয়ে আমরা এক্সপ্লেন করবো। পরের কোশ্চেন, বেসিসিটি স্টেন। দেখো বেস সেটার বেশি যার যত লোন পেয়ারের ডেন্সিটি বেশি। তো যত তুমি বিসমাথ থেকে নাইট্রোজেনের দিকে আসলে, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তো যত নাইট্রোজেন মানে উপরের দিকে রয়েছে, মানে একেবারে স্মল সাইজ, আর যত ছোট সাইজ হবে তত কী হবে, লোন পেয়ারের ডেন্সিটি বেশি হবে। আর যত লোন পেয়ারের ডেন্সিটি বেশি হবে তত কী হবে, বেস স্ট্রেংথ বা বেসিক স্ট্রেংথটা বেশি হবে। তো এইভাবে আমরা বেসিসিটিটাকে কম্পেয়ার করতে পারি। নেক্সট আসছি স্ট্রাকচারে। ICl4 মানে আয়োডিনের 7টা, ক্লোরিনের 4টে, মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি, মানে 12টা ইলেকট্রন হচ্ছে, রাইট? সো 12টা মানে কেমন থাকবে, 12টা মানে এরকম থাকবে, আয়োডিনটা মাঝখানে থাকবে এবং 4টে ক্লোরিন এরকমভাবে থাকবে এবং দুটো লোন পেয়ার থাকবে, রাইট? VACPR স্ট্রাকচার, যদি অসুবিধা থেকে থাকে VACPR স্ট্রাকচারে ভিডিওটা একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার ড্র করতে দেয়। পরেরটা আছে 7 + 2 + 1 মানে 10টা, তার মানে I, BR, BR আর 3টে লোন পেয়ার থাকবে, 3টে লোন পেয়ার এরকমভাবে থাকবে। এবার টোটাল ইলেকট্রন বার করে আইসি ইলেকট্রনিক কিনা দেখে নেবে। আগের একটা কোশ্চেনে আমরা আইসি ইলেকট্রনিক করলাম, তাই নতুন করে এখানে করছি না। BrO3 ক্ষেত্রে ব্রোমিনের 7টা হয়, অক্সিজেনে 3 × 0 + 1 মানে হলো 8টা, তার মানে Br 3টে অক্সিজেন, এটা এইভাবে থেকে থাকবে, তাই তো? তো আমরা এটা স্ট্রাকচার গেল। পরেরটা বলেছে নোবেল গ্যাস হ্যাভ কম্প্যারেটিভলি লার্জার অ্যাটমিক রেডিয়াই। তার কারণ হলো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা পুরোপুরিভাবে ফুলফিল থাকে, ঠিক আছে? তো ইলেকট্রন ডিপালস মানে ইলেকট্রনটা সর্বাধিক থেকে থাকে ওই অরবিটের মধ্যে, কারণ ফুলফিল তো না, ফলে ইলেকট্রন ডিপালশনটা ম্যাক্সিমাম হয়ে থাকে। আর ইলেকট্রন যত রিপালশন হতে থাকবে তত কী হবে, অ্যাটমিক সাইজটা কী হবে, লার্জ হবে, তাই জন্য অ্যাটমিক সাইজটা লার্জ হয়। হোয়াই ডাজ দ্য রিঅ্যাক্টিভিটি অফ নাইট্রোজেন ডিফার ফ্রম ফসফরাস? দেখো নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, যেটা একটা সিগমা, দুটো পাই বন্ড। নাইট্রোজেনের সাইজটা ছোট, তাই পাই বন্ডটা স্টেবল, কিন্তু একই জিনিস ফসফরাস পারে না, কারণ ফসফরাসের সাইজটা বড় হয় বলে সিগমাটা পারে কিন্তু পাই বন্ডগুলো করতে পারে না, মানে আনস্টেবল হয়, তাই এটা হয় না। তাই ফসফরাস কী করে না, P4 আকারে থাকে। এখন দেখো যখন এই P4 আকারে থাকে তখন ফসফরাসগুলোর মধ্যে এখানে কী হয় না, একটা অ্যাঙ্গেল স্ট্রেংথ কাজ করে, কৌণিক পীড়ন, এবং অ্যাঙ্গেল স্ট্রেংথ কাজ করবার জন্য এটা কী হয়, প্রচণ্ডভাবে রিঅ্যাক্টিভ হয়ে থাকে। ওকে, তারপরে বলেছে অ্যাটমিক সাইজ আর্সেনিক থেকে বিসমাথে গেলে স্মল চেঞ্জ হয়, কিন্তু নাইট্রোজেন থেকে ফসফরাস আসলে বেশি কেন? দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। বলছে আর্সেনিক থেকে বিসমাথে গেলে স্মল চেঞ্জ হয়, তার কারণটা কি? তার কারণটা হলো এর মাঝখানটা ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়, এবং ল্যান্থানাইট কন্ট্রাকশন হওয়ার জন্য সাইজটাকে কী করে দেয়, ছোটো করে দেয় বিসমাথের, তাই জন্য খুব একটা চেঞ্জ হয় না যখন আমরা আর্সেনিক থেকে বিসমাথের দিকে আসি।
নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন ডিফার ইন ইটস প্রপার্টি অ্যাজ কম্পেয়ার টু দ্য গ্রুপ 15। তার কারণটা কি না, নাইট্রোজেনের মধ্যে প্রথমত গ্রুপ 15-এর সব থেকে স্মল সাইজ, তাই না? গ্রুপ 15-এ কারা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ, সবচেয়ে স্মল সাইজ। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি না, গ্রুপ 15-এর সব থেকে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যতগুলো অ্যাটম আছে গ্রুপ 15-এ। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হলো নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না। তো এই পয়েন্টগুলোর জন্যই নাইট্রোজেনের প্রপার্টিটা আলাদা হয়ে থাকে। তারপরে বলেছে এক্সেপ্ট নাইট্রোজেন এলিমেন্ট গ্রুপ 15 ডু নট শো পিপাই মাল্টিপল বন্ড। তার কারণ হলো নাইট্রোজেনের সাইজটা তো স্মল, একটু আগে বললাম, এই যেখানে বললাম নাইট্রোজেনের সাইজটা স্মল, ফলে নাইট্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কী হয়ে থাকে, স্ট্রং হয়ে থাকে। কিন্তু যখন আরও পিরিয়ডিক টেবিলে নিচের দিকে নামবে তাদের সাইজটা বাড়ছে, এবং সাইজটা বাড়লে এই যে পাই বন্ড মানে পিপাই যে বন্ড, সেই বন্ডটা কী হয়, উইক হয়। কারণ পিপাই বন্ড তখনই স্ট্রং হয় যখন সাইজটা কী হয়ে থাকে না, সাইজটা ছোট হয়ে থাকে, রাইট? তারপরে কোশ্চেন, নাইট্রোজেন বন্ড উইক দ্যান পিপি বন্ড। তার কারণ নাইট্রোজেনের সাইজটা ছোট, ফলে এই লোন পেয়ার নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে রিপালসানটা অনেক বেশি থাকে। কিন্তু ফসফরাসের সাইজটা বড়, ফলে ফসফরাস এবং ফসফরাসের মধ্যে লোন পেয়ার রিপালসানটা লেস হয়ে থাকে। আর এখানে লোন পেয়ার রিপালসানটা বেশি হয়ে থাকে। তাই জন্য এই বন্ডটা কী হয়ে থাকে বলো তো, উইক হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, ওকে, নাইট্রোজেনের মধ্যে। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন লো ক্যাটিনেশন প্রপার্টি দ্যান দ্যাট অফ কার্বন। কারণ হলো কার্বনের তো কোনো লোন পেয়ার থাকে না, কিন্তু যখনই তুমি নাইট্রোজেন চলে আসছো তখন কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এবং নাইট্রোজেনের লোন পেয়ার থাকবার জন্য এর মধ্যে কী আছে, রিপালসানও আছে। তাহলে ভেবে দেখো, কার্বনের মধ্যে কোনো লোন পেয়ার নেই, তাই কোনো রিপালসান নেই, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে যখনই আসছো তখন নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার থাকবার জন্য এদের মধ্যে একটা রিপালসান ফোর্স বা বিকর্ষণ বল কাজ করছে। এবং এই রিপালসান ফোর্সের জন্য নাইট্রোজেন পরপর জোড়া লেগে ক্যাটিনেশনটা পসিবল না, কারণ আনস্টেবল তো। বাট কার্বনের ক্ষেত্রে কিন্তু ক্যাটিনেশন কিন্তু পসিবল, বিকজ এখানে কোনো রিপালসান ফোর্স কাজ করছে না, বিকজ তার লোন পেয়ার নেই। পরের কোশ্চেন, ফসফরাস হোম সিগন্যাল ইউজ করা হয়ে থাকে। তার কারণটা হলো অ্যাকচুয়ালি হোম সিগন্যালে আমরা কি থেকে থাকে, হোম সিগন্যালে যেটা থেকে থাকে না, ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বাইড, এরা ওয়াটারের প্রেজেন্সে রিয়াকশান করে PH3 এবং C2H2 অ্যাসিটিলিন এটা তৈরি করে, এবং এরা কি করে না, জ্বলতে সাহায্য করে। মানে জাহাজের মধ্যে এদের মিক্সার থাকতো আগে, ওয়াটারের প্রেজেন্সে এরা এইটা তৈরি করতো, ফলে কী হতো, একটা ধোঁয়া তৈরি হতো, স্মোক তৈরি হতো, ঠিক আছে, দ্যাট ইজ কল হোম সিগন্যাল। রেড ফসফরাস লেস রিয়াক্টিভ দ্যান হোয়াইট ফসফরাস। তার কারণটা হচ্ছে হোয়াইট ফসফরাসের স্ট্রাকচারটার দিকে তাকাও, দিস ইজ হোয়াইট ফসফরাস। রেড ফসফরাসের স্ট্রাকচার আঁকছি, ফলে দেখো এই জায়গাটা দেখো বন্ড, এখানে দেখো বন্ড দেখো বেশি আছে, দেখতে পাচ্ছ 3টে বন্ড আছে, আর এখানে দেখো 2টো বন্ড আছে, ফলে এখানে লেস অ্যাঙ্গেল স্ট্রেংথ বা কৌণিক পীড়ন কম হয়ে থাকে। আর এটার ক্ষেত্রে কী হবে না, অ্যাঙ্গেল স্ট্রেংথটা বেশি হয়ে থাকে, এবং যার মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেংথটা বেশি হয়ে থাকে সে কী হবে, আনস্টেবল, ব্রেক হয়ে যাবে, তার মানে কম্পাউন্ডটা রিঅ্যাক্টিভ বেশি হবে। তাহলে বলতে পারি হোয়াইট ফসফরাসের মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেংথ থাকবার জন্য হোয়াইট ফসফরাস বেশি রিঅ্যাক্টিভ, কিন্তু রেড ফসফরাসের মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেংথ থাকে না, তাই এটা কম রিঅ্যাক্টিভ হয়। তারপরটা বলেছে অক্সিজেন এক্সিস্ট অ্যাজ ডাইঅ্যাটমিক মলিকুল O2, কিন্তু সালফার এক্সিস্ট করে অ্যাসিড আকারে কেন? কারণ অক্সিজেনটা O2 ফর্মে থাকে, এখানে পাই বন্ডটা স্টেবল, কারণ একই রকম সাইজটা ছোট হওয়ার জন্য পাইটা স্টেবল, কিন্তু সালফারের ক্ষেত্রে একই গল্প, সাইজটা বড়, কারণ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, গ্রুপ 16 তো, সো সালফারের সাইজটা বড়, তার মানে এখানে পাই বন্ড যেটা রয়েছে সেই পাই বন্ডটা কি আছে, উইক, তাহলে পাই বন্ড ব্রেক হয়ে যাবে, এবং ব্রেক হয়ে গেলে কি তৈরি করবে,
ব্রেক হয়ে গেলে এরকম ক্রাউন ফর্মে থাকবে তখন সে, যেটাকে আমরা ক্রাউন সালফার বলি, কারণ পাই বন্ড করে না, শুধু সিগমা বন্ড করে S8 ফর্মে থাকে, যেটাকে আমরা ক্রাউন সালফার বলে থাকি। নেক্সট কোশ্চেন, হোয়াই অক্সিজেন শোস অ্যানোমালাস বিহেভিয়ার কম্পেয়ার টু আদার এলিমেন্ট। তার কারণটা হচ্ছে যেটা একটু আগে নাইট্রোজেনের ক্ষেত্রে বললাম, অক্সিজেনের ক্ষেত্রে একই পয়েন্ট থাকবে। দেখো নাইট্রোজেনের পয়েন্ট কি বলেছিলাম, গ্রুপ 15-এ সব থেকে ছোট, এটার ক্ষেত্রে কি বলবো, গ্রুপ 16-এ স্মলেস্ট। ইলেকট্রোনেগেটিভিটি এর হাই হয়ে থাকে। আর কি পয়েন্ট, আর নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, এর কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না। সো এই পয়েন্টগুলো কিনা অক্সিজেনের ক্যারেক্টারকে আলাদা করেছে সেই গ্রুপের অন্যান্য যে এলিমেন্ট আছে তাদের থেকে। নেক্সট কোশ্চেন, স্টেবিলিটি অফ +6 অক্সিডেশন ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ অ্যান্ড স্টেবিলিটি 4 ইনক্রিজেস ইন গ্রুপ 16। দেখো তুমি যখন অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, যখন যত পোলোনিয়ামটা বাদ দাও, এটা রেডিও অ্যাক্টিভ, যত ওপর থেকে নিচের দিকে নামবে +6 অক্সিডেশন নাম্বারটা লো হতে থাকে, কমে হয় না। কেন? তার কারণটা হচ্ছে যত ওপর থেকে নিচের দিকে নামবো তত আরেকটা এফেক্ট বাড়তে থাকে, সেটা হলো ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোর প্রভাব। যার ফলে এই টেলোনিয়ামের কথাই মনে করো, টেলোনিয়ামের যে এসে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে ঢুকে আসে, ইনার্ট পেয়ার এফেক্ট হলে কী হয় না, এসে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে ঢুকে আসে, তাই এই ইলেকট্রনটা এখানে যেতে পারে, অসুবিধা নেই, এই ইলেকট্রনটা যেতে পারে, কিন্তু এসে থাকা ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের দিকে চলে আসে, যেটাকে আমরা ইনার্ট পেয়ার এফেক্ট বলি, তাই তো, এটা নিউক্লিয়াসের দিকে চলে আসে, ফলে এই ইলেকট্রনটা দিতে আর যেতে পারে না। আর এই ইলেকট্রনটা এখানে গেলে তবেই 6টা সিঙ্গেল ইলেকট্রন হবে, তবেই 6 ভ্যালেন্সি দেখাবে, তাই এখানে 6 ভ্যালেন্সি দেখাতে পারে না। কত ভ্যালেন্সি দেখায়? 4টে সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে, তার মানে অনলি 4 ভ্যালেন্সি সে শো করে। ক্লিয়ার? বলেছে Al2O3 অ্যাম্ফোটারিক কেন? তার কারণটা হচ্ছে Al2O3 অ্যাসিডের সঙ্গেও রিয়াকশান করে, বেসের সঙ্গেও রিয়াকশান করে, আর যদি কেউ অ্যাসিড এবং বেস দুজনের সঙ্গেই রিয়াকশান করে তাকে আমরা অ্যাম্ফোটারিক অক্সাইড বলে থাকি। এর রিয়াকশান কি দিতে পারি, মনে করো Al2O3 HCl নিলাম, নিলে কি হবে, AlCl3 তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে, তার মানে অ্যাসিডের সঙ্গে রিয়াকশান হলো। বেসের সঙ্গে রিয়াকশান কী হবে, Al2O3 NaOH নাও, নিলে NaAlO2 তৈরি হবে আর H2O তৈরি হবে, বেসের সঙ্গে রিয়াকশান হলো। তো অ্যাসিড এবং বেস দুজনের সঙ্গে রিয়াকশান করে বলে তাই এটাকে আমরা অ্যাম্ফোটারিক অক্সাইড বলি। নেক্সট কোশ্চেন বলেছে, ডিউরিং ডাইলিউশন সালফিউরিক অ্যাসিড মাস্ট বি অ্যাডেড ওয়াটার শুড নট বি অ্যাডেড টু অ্যাসিড। দেখো কখনোই জলকে অ্যাসিডের মধ্যে অ্যাড করতে নেই, কারণ জল যখনই অ্যাসিডের মধ্যে অ্যাড করা হবে তখন সেই রিয়াকশানটা হবে এক্সোথার্মিক বা তাপমোচী। এক্সোথার্মিক বা তাপমোচী, প্রচুর পরিমাণে হিট তৈরি হবে এবং সেটা বাম্প করে অ্যাড করবার সময় আমাদের মুখে চলে আসতে পারে কিনা বা ছিটকে আসতে পারে, তাই কখনোই, বা দুর্ঘটনা ঘটতে পারে, তাই কখনোই অ্যাসিডের মধ্যে জল অ্যাড করা উচিত না, বরং জলের মধ্যে ফোটা ফোটা অ্যাসিড অ্যাড করাটা উচিত, মনে থাকবে। তারপরটা বলেছে অক্সিডাইজিং পাওয়ার অফ হ্যালোজেন গিভ রিজন জানতে চেয়েছে। দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সিম্পল থিওরি, ফ্লুরিনের সাইজ ছোট, তাহলে ফ্লুরিনের মধ্যে লোন পেয়ার রিপালশনটা বেশি হবে, ক্লোরিনে গেলে কী হবে, আরও বড়, ব্রোমিনে গেলে কী হবে, আরও বড়, আয়োডিনে গেলে কী হবে, আরও বড়। তাহলে যদি জিজ্ঞেস করি কোনটার ক্ষেত্রে রিপালশনটা বেশি, তার মানে তুমি নিশ্চয়ই বলবে ফ্লুরিনের মধ্যে রিপালশনটা বেশি হবে, তাহলে সহজে ব্রেক হয়ে যাবে, এটা একটা পয়েন্ট। আর একটা হলো ফ্লুরিন যখনই ইলেকট্রন গেইন করবে, যে F মাইনাসটা তৈরি করবে, ক্লোরিন ইলেকট্রন গেইন করে Cl মাইনাস তৈরি করবে, ব্রোমিন ইলেকট্রন গেইন করে Br মাইনাস তৈরি করবে এবং আয়োডিন ইলেকট্রন গেইন করে I মাইনাস তৈরি করবে। এখন যদি এই মাইনাসগুলোর মধ্যে স্টেবিলিটি দেখার চেষ্টা করি, F মাইনাসটা হবে সব থেকে বেশি স্টেবল। কী সেন্সে স্টেবল হলো না, তার হাইড্রেশন এনার্জিটা বেশি, তার চারপাশে বেশি ওয়াটার মলিকুল ঘিরে ধরতে পারবে। কি করে বুঝলাম তার চারপাশে ওয়াটার মলিকুল বেশি ঘিরে ধরবে? না, যত সাইজটা ছোট হয় তত সেই
আয়নের চারপাশে ওয়াটার মলিকুলের সারাউন্ডিংটা বেশি হয়, বেশি ঘিরে ধরতে পারে এবং সেটাকে বেশি স্টেবল করে। তো সেই কারণের জন্য ফ্লুরিনের ক্ষেত্রে আমার অক্সিডাইজিং নেচারটা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন এবং সবার শেষে আয়োডিন। ক্লিয়ার? দুটো পয়েন্ট। নেক্সট কোশ্চেন, আয়নিক ক্যারেক্টার বলেছে এমএফ এবং এমআই এর মধ্যে ডিক্রিজ করছে, এমএফ থেকে এমআই। দেখো আয়নিক ক্যারেক্টার কখন বেশি হবে? আয়নিক ক্যারেক্টার বেশি হওয়ার জন্য ক্যাটায়নটাকে স্মল হতে হবে, সরি কোভ্যালেন্সি কখন বেশি হবে? কোভ্যালেন্সি মানে ক্যাটায়ন স্মল হবে এবং অ্যানায়ন লার্জ। এটা হলো কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্সি। এর উল্টোটা হলেই আয়নিক হয়ে যাবে। তার মানে দেখো এখানে যদি দেখো অ্যানায়ন হলে এফ মাইনাস আই মাইনাস, তার মানে বলতে পারি এফ মাইনাসের থেকে আই মাইনাস বড়, তাহলে এফ মাইনাসটা ছোট। আর বলেছি অ্যানায়ন যত লার্জ হয় তত কোভ্যালেন্ট বেশি হয়। উল্টোভাবে ভাবো, অ্যানায়ন যত স্মল হয় তত আয়নিক বেশি হয়। তাহলে এমএফ এর ক্ষেত্রে অ্যানায়নটা স্মল, তার মানে এমএফ এর ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টারটা কী হবে? বেশি হবে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টটা দেখো, এখানে বলেছে কি আয়নিক ক্যারেক্টার অফ মেটাল ডিক্রিজেস অক্সিডেশন নাম্বার। এখানেও একই রকম ব্যাপার। দেখো অক্সিডেশন নাম্বার মনে করো M+3 আর একটা মনে করো M+5, তাহলে কে ছোট? দেখো M+5 চার্জ বেশি, যত চার্জ বেশি হয় ক্যাটায়ন তত কী হয়? স্মল হয়। আর ক্যাটায়ন যত স্মল হবে তত কী বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ঠিক আছে, তার মানে কী হবে? এটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কোভ্যালেন্সি বেশি। তাহলে বলবো কি লেস আয়নিক ক্যারেক্টার। তাহলে ভেবে দেখো যত চার্জ বাড়তে থাকবে, এই যে রুলটা কার রুল? এটা ফ্যাজানস রুল, সায়েন্টিস্ট ফ্যাজানের রুল। তাহলে একটু ভালো করে ভাবো, যত চার্জ বাড়তে থাকবে তত সাইজটা স্মল হবে ক্যাটায়নের ক্ষেত্রে, এবং ক্যাটায়ন যত স্মল হবে কোভ্যালেন্সি বেশি হবে অ্যাকর্ডিং টু দ্য ফ্যাজানস রুল। আর যত কোভ্যালেন্সি ক্যারেক্টার বেশি হবে আয়নিক ক্যারেক্টার তার ঠিক উল্টো, আয়নিক ক্যারেক্টার তত কম হবে। ক্লিয়ার? পয়েন্টটা ধরতে পেরেছ? পরেরটা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালেন্সি অফ গ্রুপ 15? দেখো গ্রুপ 15-এর কী হয়? NH2NP3। তাহলে এসে দুটো ইলেকট্রন, পিএ কটা হয়? পিএ 3টে। এবার যদি ডি অরবিটাল থাকে, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু নাইট্রোজেন বাদ দিয়ে বাকি সবার যেহেতু ডি অরবিটাল আছে তাই এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে যাবে। ঠিক আছে, তার মানে কী হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু শুধু 3 ভ্যালেন্সি দেখাবে, 3টে রয়েছে সিঙ্গেল ইলেকট্রন, কারণ ওর ডি অরবিটাল নেই। কিন্তু নাইট্রোজেন বাদ দিয়ে যদি তুমি ফসফরাস আসছো, অ্যার্সেনিক আসছো, অ্যান্টিমনি আসছো, এদের ক্ষেত্রে 3 দেখায়, তার সঙ্গে 5ও দেখায়, কারণ এই ইলেকট্রনটা এখানে যেতে পারে কারণ তাদের ডি অরবিটাল আছে বলে। কিন্তু বিসমাথের ক্ষেত্রে আবার শুধু 3 দেখায়। অ্যাকচুয়ালি বিসমাথের ডি অরবিটাল আছে, কিন্তু বিসমাথের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। তো যেহেতু এর ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখতে পাওয়া যায়, সেই কারণের জন্য বিসমাথের এসে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে ঢুকে যায়, ফলে এখান থেকে ইলেকট্রন পাঠানো খুব কঠিন, কারণ এদের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। তাই বিসমাথ কিন্তু অনলি 3 দেখিয়ে যায়। তো এই পুরো ভিডিওটার মধ্যে এর আগেও কিছু ভিডিও রয়েছে, সবগুলোর মধ্যে আমরা পি ব্লক কেমিস্ট্রি সেট 2-তে 90খানা কোশ্চেন আমরা সলভ করলাম, এবং প্রতিটা কোশ্চেন সমানভাবে গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটু ঘরে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, এবং আমি বিশ্বাস রাখি এই কোশ্চেনগুলো করলে যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের প্রচণ্ডভাবে হেল্প হবে। অসংখ্য ধন্যবাদ এত বড় ভিডিওতে আমার সঙ্গে থাকবার জন্য। সকলের ভালো হোক। নমস্কার।